তো আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন ধরনের জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন, অন্যথায় আপনারা আপনাদের জমি এবং অর্থ উভয় হারাতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা শুধুমাত্র যারা জমি ক্রয় করবেন তাদের জন্যই না। এই ভিডিওটা আহ, যারা ভবিষ্যতে জমি ক্রয় করতে ইচ্ছুক বা করতে চান তাদেরও জেনে রাখা ভালো। আশা করি আপনাদের সাহায্য করবে বিষয়টা। একটা মানুষ তার সারা জীবনের অর্জিত অর্থ অথবা সারা জীবনের যত পরিশ্রম করে অথবা তার কঠোর পরিশ্রমের অর্থ জমিয়ে একটা স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা জমি ক্রয় করে। অনেক সময় দেখা যায় যে এই জমি ক্রয়ের পরে প্রতারক চক্রের কারণে তার কাঙ্ক্ষিত বা স্বপ্নের সেই জমিটা হারাতে হয়, অথবা সেই জমি নিয়ে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে ঘুরতে যেই জমির মূল্য 10 টাকা সেইখানে 60 টাকায় খরচ হয়ে যায়। তো সেই ধরনের বিপদে যাতে না পড়েন, তো চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের জমি ক্রয় থেকে বিরত থাকবেন। তো প্রথমেই যেটা বলবো, তো 1 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাস জমি। খাস জমি হচ্ছে যে সরকারের মালিকানাধীন যে জমি থাকে, এটাকে খাস জমি বলে। খাস জমি সরকার ভূমিহীন ব্যক্তিদের মাধ্যমে ভূমিহীন ব্যক্তিদের বন্টন করেন। তো অনেক সময় দেখা যায় যে প্রতারক চক্র এইটা জাল দলিল তৈরি করে মানুষকে ভুল বুঝিয়ে, হুম ক্রেতাকে ভুল বুঝিয়ে তার কাছে বিক্রি করে। তো সেই ক্ষেত্রে তার জমি হারাইতে হয়। তো অবশ্যই অবশ্যই এই জমি ক্রয়ের আগে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন যে এটা খাস জমি কিনা। তো 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অর্পিত সম্পত্তি। তার আগে জানা দরকার যে অর্পিত সম্পত্তিটা আসলে কি। অর্পিত সম্পত্তি হচ্ছে যে 1971 সালে বা অনেক বাংলাদেশি বা হিন্দু পরিবার ভারতে চলে গেছে, অথবা এরকম হয় যে এখনো 1971 সালে বা তার পরবর্তী সময় বা এখনো অনেক অনেক বাংলাদেশি উম, ভারত বা অন্য কোনো দেশে চলে যায়। বিশেষ করে হিন্দুরা অনেক সময় ইন্ডিয়ায় চলে যায়, তাদের সম্পত্তিগুলো বাংলাদেশে থেকে যায়। হ্যাঁ, যার কোনো মালিক নেই। তো এই জমিগুলোকে সরকার অনাবাসিক জমি হিসাবে চিহ্নিত করে এবং সরকার তালিকাভুক্ত করে। তো এবং এই জমি শুধুমাত্র সরকারই ক্রয় বিক্রয় করতে পারে। তো আপনারা জমি ক্রয়ের আগে অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে ভালো করে জেনে নেবেন যে এইটা কোনো অনাবাসিকের জমি কিনা, অর্থাৎ অর্পিত সম্পত্তি কিনা। হুম এই জমি শুধুমাত্র সরকারই ক্রয় বিক্রয় করতে পারে, এই জমি অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারে না। সাবধান এবং অর্পিত সম্পত্তি ক্রয় থেকে বিরত থাকবেন। তো 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অধিগ্রহণ কর্তৃক অথবা অধিগ্রহণ হতে পারে এই ধরনের সম্পত্তি। তো চলুন জেনে নেওয়া যাক অধিগ্রহণটা কি। অধিগ্রহণ হচ্ছে যে যেই সম্পত্তিতে সরকার ভবিষ্যতে রাস্তা, রেল লাইন অথবা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করতে পারে, সেই ক্ষেত্রে নিয়ে নেছে বা নিয়ে নিতে পারে। হুম, তো সেই জমি ক্রয় থেকে বিরত থাকুন, কেননা এই জমি ক্রয়ের পর একটা সময় যে সরকার নিয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে সরকার সারা বাংলাদেশের যে কোনো সম্পত্তি সে অধিগ্রহণ করতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ওই জমি কিনলেন, পরবর্তীতে দেখা গেল যে সরকার নিয়ে নিল। ভালো করে খোঁজ খবর নিয়ে নিয়ে দেখুন যে এই জমি অধিগ্রহণ হতে পারে কিনা অথবা অধিগ্রহণ হয়েছে কিনা। হুম তো এই বিষয়ে ভালো করে খোঁজ খবর না নিয়ে জমি ক্রয় থেকে বিরত থাকুন। 4 নম্বরে যে সম্পত্তিটার কথা বলবো সেটা হচ্ছে যাতায়াতের রাস্তা নাই। এখন আপনি জমি কিনলেন কিন্তু আপনার যাতায়াতের রাস্তা নাই, তাহলে সেই জমি কিনে তো লাভ নাই। আপনি চলাচল করবেন কোথা দিয়ে? তো সেই ক্ষেত্রে অবশ্যই সরজমিনে গিয়ে এবং ম্যাপ দেখে ভালো করে দেখে শুনে নেবেন যে এই জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা। 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বন্ধককৃত জমি। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অথবা বিভিন্ন ব্যাংকের কাছে জমির মালিক জমি বন্ধক রাখে। তো এই জমি আইন অনুযায়ী ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান যে বন্ধকি জমি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন যে এই জমি কোনো প্রতিষ্ঠানের কাছে অথবা কোনো ব্যাংকের কাছে বন্ধক আছে কিনা। 6 নম্বরে যে জমির কথা বলবো সেটা হচ্ছে যে আদালতে মামলায় আবদ্ধ বা মামলা চলমান, মানে দুইটা মালিকের ভিতরে ঝামেলাপূর্ণ যে কে মালিক, এমন কোনো জমি যদি মামলা চলমান থাকে সেই জমি কেনা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনি জমি ক্রয়ের পরে যদি আপনি একজনের কাছ থেকে জমি ক্রয় করলেন, পরবর্তীতে দেখা গেল যে অন্য মালিক সম্পত্তিটা পেয়ে গেল, তো সেই ক্ষেত্রে তো আপনি আপনার সম্পত্তি হারাবেন। তো এই জমি ক্রয় থেকেও বিরত থাকুন। 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বিরোধপূর্ণ জমি। আপনি একটা জমি ক্রয় করলেন হুম, শান্তির জন্য। আপনি একটা জমি ক্রয় করতেছেন আপনার পকেটের টাকা দিয়ে, ঠিক আছে, আপনার পকেটের কষ্টে অর্জিত টাকা দিয়ে। তো আপনি কেন যেই জমিতে
বিভিন্ন মালিকগণের ভিতরে বা উত্তরসূরিদের ভিতরে ঝামেলাপূর্ণ রয়েছে, তো আপনি কেন সেদে সেদে সেই জমিতে গিয়ে তাদের শত্রুদের একজন সদস্য হবেন বলুন? তো সেই ক্ষেত্রে জমি ক্রয়ের আগে অবশ্যই খোঁজখবর নিয়ে রাখবেন বিরোধপূর্ণ কিনা, এই জমি ক্রয় থেকে বিরত থাকুন। 7 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে দখলহীন জমি। তো এই পয়েন্টটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, একটা জমির ক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে দখল এবং দলিল। তো দখল নাই সেই জমির দলিলের কোনো ভ্যালু নাই, দলিল আছে কিন্তু দখল নাই, তাহলে সেই জমিরও কোনো মূল্য নাই। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন যে আপনি যে জমিটা ক্রয় করতেছেন সেইটার মালিকের দখলে আছে কিনা, অথবা মালিক আপনাকে দখল দিতে পারবে কিনা। যদি সে দিতে ব্যর্থ হয় তাহলে সেই জমি ক্রয় থেকে সম্পূর্ণ বিরত থাকুন। 9 নম্বরের বিষয়টি বলার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, যে তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা জানাবো যে জমি ক্রয়ের আগে কোন কোন বিষয় জানা অবশ্যই প্রয়োজন। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেটা বলতেছিলাম, তো 9 নাম্বার পয়েন্টে যেটা বলবো, পূর্বে চুক্তিবদ্ধ জমি। তো রেজিস্ট্রি অফিসে এবং অন্য জায়গায়, রেজিস্ট্রি অফিসে এবং পার্শ্ববর্তী সবার কাছে একটু খোঁজ খবর নিয়ে রাখবেন যে এই জমি সম্পর্কে পূর্বে কোনো চুক্তি হয়েছে কিনা। হ্যাঁ, তো রেজিস্ট্রিকৃত চুক্তি থাকে। অনেক সময় দেখা যায় যে এক মালিক প্রথমে আপনার কাছে বিক্রি করলো, এরপর আরেকজনের কাছে, এরপর আরেকজনের কাছে। তো প্রথমে যার কাছে বিক্রি করছে অবশ্যই সে জমিটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি খোঁজ খবর নিয়ে রাখবেন যে এই জমি বিক্রয়ের জন্য আগে পরে কারো কাছে চুক্তিবদ্ধ কিনা মালিক। তো সর্বশেষ এবং 10 নম্বর পয়েন্টে আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে নাবালকের জমি ক্রয় থেকে বিরত থাকুন। আমরা সবাই জানি যে 18 বছরের নিচে কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে পারেন না। আইন অনুযায়ী তার হয়ে অন্য কেউ বিক্রি করতে পারে, সেই ক্ষেত্রে আদালতের আদেশ প্রয়োজন। তাই 18 বছরের নিচে যে 18 বছরের নিচে যে জমির মালিকগুলো আছে তাদের থেকে সম্পত্তি ক্রয়ের আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আদালত কর্তৃক কোনো মালিককে অনুমতি দিয়েছে কিনা, অনুমতি নিয়ে তারপরে কিনবেন। তার নাবালকের জমি ক্রয় থেকে বিরত থাকুন বা শিশুর কাছ থেকে জমি ক্রয় থেকে বিরত থাকুন। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।